এখন ভরতের সবসময় খিদে পায়, পেটের মধ্যে একটা অনির্বাণ উনুন জ্বলছে, তার দাহ্য চাই। এমনকি মাঝরাতেও ঘুম ভেঙে গিয়ে তার মনটা খাই খাই করে, কিন্তু কে তাকে সর্বক্ষণ খাবার জোগাবে? ত্রিপুরা রাজবাড়িতে যদিও সে ছিল ফেলনা ছেলে, কিন্তু কেওটারাম নামে এক বৃদ্ধ পাচক তাকে নেক নজরে দেখত। রাজবাড়ির রন্ধনশালায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কিছু না কিছু রাঁধাবাড়া চলতই। কয়েক ঘন্টা রানী ও এক বুড়ি রাজকুমারদের মধ্যে কে কখন কী চেয়ে পাঠাতো তার ঠিক ছিল না। কেওটারাম প্রায়ই তাকে জোর করে এটা সেটা খেতে দিত। তখন কিন্তু এমন খিদেও ছিল না ভরতের। ভবানীপুরের এই সিংহবাড়িতে আত্মীয় ও আশ্রিত মিলিয়ে লোকসংখ্যা প্রায় 25 জন। একতলা রান্নাঘরে 3টি বড় উনুন। ওপর মহলের কেউ এখানে আসেন না। প্রধান রাঁধুনি নিত্যানন্দ প্রতিদিন সকালের বড় তরফ মেজ তরফের গিন্নিদের কাছ থেকে কী কী পদ রান্না হবে তার নির্দেশ নিয়ে আসত। যৌথ পরিবার হলেও 2 তরফের কর্তা গিন্নিরা একসঙ্গে বসে আহার গ্রহণ করেন না। এজমালি রান্নাঘর থেকে তাদের মহলে অঞ্জনব্যান্ন যায়। তারপর তারা নিজেদের রুচিমতো ঘি মাখন মন্ডাই জোগাড় করে নেন। দাসদাসী ও আশ্রিতাদের সারা বছর একই খাদ্য, মোটা চালের ভাত আর ডাল, তার সঙ্গে কিছু একটা তরকারি, কখনো সখনো তার মধ্যে ছিটে ফোটা মাছ বা কাটা মুড়ো মেশানো থাকে। তবে তার বৈচিত্র্যের অভাবটাও পূরণ করে নেয় পরিমাণে। প্রায় সকলেই আধসের চালের ভাত খায়, কারুর কারুর 1 সেরও লাগে। চালের পরিমাণ বিষয়ে বাড়ির কর্তাদের কোনো বিধিনিষেধ নেই। 2 মণি বস্তার কয়েক বস্তা চাল আসে প্রতি মাসের গোড়ায়। ভরত অবশ্য একেবারে অনেকখানি গান্ডে পিণ্ডে খেয়ে জাবর কাটতে পারে না সারাদিন। সকালবেলা উঠেই ভরত দৌড়ে গিয়ে রান্নাঘরের সামনের দাওয়ায় উবু হয়ে বসে থাকে, ঠিক যেন মনে হয় একটা ল্যাজ গোটানো বিড়াল। ইজের পড়া খালি গা, হাড় পাঁজরা বার করা বুক, মাথায় চুল কদম ফুলের মতো। তার পাগলামির ভাবটা অনেকটাই কেটে গেছে। পুরনো কথা বেশ মনে পড়ে। উরুর ক্ষতটাও শুকিয়ে গেছে, ছোটাছুটি করতে অসুবিধে নেই। এখন তার রোগ একটাই, অনবরত খিদে। শরীরের প্রতিটি রন্ধে রন্ধে খিদে। নিত্যানন্দের সঙ্গে কেওটারামের কোনো তুলনাই হয় না। কেওটারাম প্রায় বৃদ্ধ, গায়ের রং পোড়া হাঁড়ির মতো, একটা চোখ অস্বচ্ছ, কিন্তু তার মুখের রেখাগুলি নরম। কেওটারাম আসামের লোক, সেই জন্যই বোধহয় ভরতের প্রতি তার পক্ষপাতিত্ব ছিল। নিত্যানন্দ মাঝবয়সী, বেঁটে চ্যাপ্টা ধরনের শরীর, মাথায় টাক, রং বেশ ফর্সা। তার বাড়ি বালেশ্বর জেলায়। রান্নার কাজে না লেগে সে যাত্রার দলে যোগ দিলে বেশি পয়সা উপার্জন করতে পারত বোধহয়। সে যখন তখন মুখের অভিব্যক্ত বদল করতে পারে। বাবুদের কারোর সামনে সে একবার বিনয়ের অবতার হাত জোর করে থাকে, মুখে একটা তেলতেলে মাখো মাখো ভাব, নিমিলিত চক্ষু। আবার বাবুরা চলে গেলে সে মুহূর্তের মধ্যে ভঙ্গি বদলায়, চোখ জ্বলে ওঠে। তার 3 জন সহকর্মীর প্রতি গর্জন তর্জন করে, চরচাপটাও মারেন। যখন তখন কোনো সহকারীর কাঁধে একটা গোদা পা তুলে দিয়ে শালো হারামজাদো বলে তাকে বিশেষ বিলাসিতা করে। ভরতকে সে ধার্তব্যের মধ্যেই আনে না। এ বাড়িতে কার কীরকম খ্যাতির সে তীক্ষ্ণ নজরে বুঝে নেয়। প্রথম শশীভূষণ যখন কোথা থেকে একটা ক্যাংলা চেহারার পাগল কেনে আদিক্ষেতা করতেন, তখন মনে হয়েছিল এই ছেলেটা বাবুদের মহলেরই একজন হিসেবে গণ্য হবে। কিন্তু এখন ভরতকে কেউ পাত্তা দেয় না। সে সারাদিন কি খায় তা নিয়ে কেউ খোঁজ খবরও রাখে না। শশীভূষণ অনেকটা সুস্থ হলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসেননি। 2-3 দিন অন্তর অন্তর ফিটন গাড়ি করে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে যান। বাকি সময় শুয়েই থাকেন। 2-4 জন পরিচিত ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসে। ভরতের কথা যেন তিনি ভুলেই গেছেন। নিত্যানন্দের 3 সহকারীর মধ্যে একেবারে ছোটটির বয়স 20-21, তার নাম হেলা। হয়তো অন্য কোনো নামও তার আছে, কিন্তু সেটা কখনো শোনা যায়নি। হেলা বলেই সবাই তাকে ডাকে। ভরত এই হেলার কাছ থেকে সহানুভূতি আদায়ের চেষ্টা করে, তার চোখের দিকে তাকিয়ে থাকে। সে যেদিকেই যায় তাকে অনুসরণ করে দৃষ্টি দিয়ে। হেলার ওপর দিনের প্রথম দায়িত্ব। সব উনুনের ছাই বার করা, পাথুরে কয়লা জিনিসটা নতুন, সকলে এখনো অভ্যস্ত হয়নি। এরা সুদূরই কাঠের জালে রান্না করে, ছাই উড়োতে থাকে। ভরতের চোখে মুখে লাগে, তবু সে সরে যায় না। খিদের জ্বালায় সে দাঁতে দাঁত চেপে থাকে। মনটাকে ফেরাবার জন্য সে তার অতীত বিদ্যা স্মরণ করে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, এ ফ্লাই ফক্স মেটে হেন, আস্তি গোদাবরীর তীরে বিশাল
পৃথিবীর কর্মক্ষেত্রে জুঝিব, বুঝিব যেদিন রাত, কালের প্রস্তর পটে লিখিব অক্ষয় নিজ নাম, আসল নিদ্রায় পড়িব না করিব না এ শরীর পাত। মানুষ জন্মেছি যবে। নিত্যানন্দ আর তার সহকারীর কল্পনাই করতে পারবে না ভিখারিরও অদম হয়ে যে লোভী কিশোরটি বসে আছে সে এত শক্ত শক্ত লেখাপড়ার কথা জানে। একসময় নিত্যানন্দ ওপরে গেলে হেলা অন্যদের বলে, এই বিলয়টার এবারে বিদায় করি, চক্ষু দিয়ে আমাকে যে গিলে খাচ্ছে গো। একটা ফুটো সানকিতে কয়েকখানা বাসি রুটি আর কুমড়োর ছক্কা দেওয়া হলো তাকে। গত রাতে বাবুদের অবশিষ্ট সেই খাদ্যই হাবাতের মতন অতি দ্রুত খেতে শুরু করলো এই রাজার কুমার। তারপর উঠানের কুয়োতলায় গিয়ে নিজেই কলসিতে জল তুলে পেট ভরিয়ে নিল অনেকখানি। জলে টইটুম্বুর পেটে রুটিগুলো ফুলতে থাকে। এ বাড়ির যে কোনো জায়গাতেই গতিবিধির ব্যাপারে ভরতের ওপর কোনো নিষেধ নেই। কর্তাদের কেউ কখনো তাকে ডেকে একটা ভালো কথাও বলে না, খারাপ কথাও বলে না। ভেতর মহলের দিকে পারতপক্ষে যায় না ভরত। ত্রিপুরা রাজবাড়ির অন্দরমহলের মহারানী ভানুমতির একতেলায় সে একবারই মাত্র প্রবেশ করেছিল। নারী জাতি সম্পর্কে তার মনে একটা ভীতি বদ্ধমূল হয়ে আছে। কোনো রমণীর চোখের দিকে সে সরাসরি তাকাতে পারে না। যখন তখন মনোমোহিনীর কৌতুক মাখা চক্ষু দুটি তার কথা মনে পড়লেই ত্রাস হয়ে যায়, তার বুক কাঁপে। নিজের বুকে হাত বুলাতে বুলাতে এখনও তার মাঝে মাঝে সন্দেহ হয় সে কি সত্যিই বেঁচে আছে। জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে তাকে বুক পর্যন্ত পুঁতে রাখা হয়েছিল। দিনের পর দিন সে কিছু খায়নি, সে কোনো মানুষজনও দেখেনি। তবু কে তাকে রক্ষা করলো? শুধু 2-3টি আদিবাসী শিশু। তারা কি স্বর্গ থেকে নেমে এসেছিল, না নরকের প্রাণী? তারা তাকে ইঁট দিয়ে মারছিল। ভরতের বাধা দেবার কোনো উপায় ছিল না। সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আর তার কিছুই মনে নেই। সেই অবস্থা থেকে কে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করেছিল? তার নিজের সামর্থ্য ছিল না, কার দায় পড়েছিল? তবে কি ভগবানই বাঁচিয়েছেন তাকে? ছোটবেলা থেকে শুনে এসেছে যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান ভগবান। খুব খিদে পেলে সে ভগবানকে ডাকে। দিনের বেশিরভাগ সময় সে বাগানে ঘুরে বেড়ায়। সকালবেলা কয়েকখানা রুটি খাবার কিছুক্ষণ পরেই আবার তার পেট জ্বলতে থাকে। কিন্তু দুপুরে ভাত খাওয়ার আগে তাকে তো আর কেউ কিছু খেতে দেবে না। কিন্তু খিদের চোটে ভরত অবশ হয়ে যায়, চোখ ঝাপসা হয়ে আসে। বাগানের ঘাসের উপর লুটিয়ে পড়ে। এ বাগানের ফলবান বৃক্ষ বেশি নেই। আছে কয়েকটা বেল গাছ, কলা গাছ, নারকেল গাছ। উঁচু উঁচু নারকেল গাছগুলিতে নারকেলের কাঁদি আছে বেশ কয়েকটা। কিন্তু ভরত গাছে চড়তে পারে না। লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। একটা পেয়ারা গাছে কষি কষি পেয়ারা ছিল বটে, কিন্তু একদিন খিদের চোটে ভরত সেই পেয়ারাই খেয়ে ফেলে অনেকগুলো। তারপর তার পেট ছেড়ে দেয়। মুমূর্ষ অবস্থা হয়েছিল। তারপরেও ভরত সেই পেয়ারা খেয়েছিল। এখন আর সেই গাছে একটাও নেই। সকালবেলা দিকে ফুলের বাগানে মাঝে মাঝে ভরত একটি কিশোরী মেয়েকে ফুল তুলতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে ভরত লুকিয়ে পড়ে আড়ালে। এ পর্যন্ত ওই মেয়েটির সঙ্গে একটি কথাও বলেনি। বাড়ির দেউড়ির একপাশে দারোয়ানের ঘর। তার নাম নটবর। প্রায় সারাদিনই নটবর শুয়ে থাকে একটা খাটিয়ায়। তার আসল কাজ সন্ধ্যের পর। তখন সে একটা বন্দুক কাঁধে নিয়ে পাড়িচারি করে আর মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, জয় সিয়ারাম। গভীর রাতে সে কিছুক্ষণ অন্তর অন্তর ওই হুঙ্কার দিয়ে তার জেগে থাকার কথা মালিকদের জানান দেয়। নটবরের রান্নাবান্নার কোনো বালাই নেই। সে দুবেলায় ছাতু আর লঙ্কা খায়। আর সে ভালোবাসে কলা। ভরত ওই নটবরের খাওয়ার সময় বেশ কয়েকবার কাছাকাছি ঘুরঘুর করেছে, কিন্তু দারোয়ানজি একটু প্রসাদও দেয় না। তার চক্ষু লজ্জাও নেই, খাওয়ার সময় নজর লাগার ভয়ও নেই। মাঝে মাঝে দেউড়ি খোলা থাকলে শিয়াল ঢুকে পড়ে বাগানে। ভবানীপুরে এই শিয়ালের উৎপাত। সন্ধে হতে না হতেই হুক্কা হওয়া শুরু হয়ে যায়। এক শিয়াল একদিকে ডাকলে সঙ্গে সঙ্গে অন্যদিকে থেকে তার জবাব দেয় আর এক শিয়াল। এমনকি দিনের বেলাতেও তারা দৌরাত্ম্য করে। অদ্ভুত সাহস ও বুদ্ধি এই প্রাণীটির। কিছুদিন আগে এ বাড়ির রান্নাঘর থেকে একটা আস্ত কাতলা মাছ চুরি করে পালিয়েছে দিন দুপুরে। দেউড়ি পেরিয়ে বাড়ির পিছন দিকে ঘুরে কি করে রান্নাঘর পর্যন্ত শিয়ালটা পৌঁছালো সেটাই এক আশ্চর্যের ব্যাপার। বড়কর্তার কাছে নটবর সাংঘাতিক বকুনি খেয়েছিল। তার চাকরি যাবার উপক্রম হয়েছিল, কিন্তু পরদিন রাতে বন্দুকের গুলিতে একটা শিয়াল মেরে সে তার বীরত্বের প্রমাণ দিয়েছে। খুব ভোরের দিকে এ বাড়ির বাগানে ভরত 2-1বার শিয়াল দেখেছে। বাগানের পাঁচিলে নিশ্চয়ই কোথাও ফাঁক ফোকর আছে। ভরত অবশ্য শিয়ালকে ভয় পায় না। ত্রিপুরায় অনেক দেখা আছে তার, বরং কুকুর সম্পর্কে তার ভীতি আছে। ইদানিং কারা যেন রাস্তায় কিছু নেড়িকুত্তা ছেড়ে দিয়েছে। কলকাতা রাস্তার আগে এত কুকুর দেখা যেত না। শিয়াল তাড়াবার জন্যে কারাই ব্যবস্থা নিয়েছে কে জানে। কুকুর আর শিয়াল যেন জন্মশত্রু।
কাছাকাছি এলেই প্রবল ঝগড়া, মারামারি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। কুকুরের পাল যখন আসে পল্লীতে, কয়েকদিন শিয়ালের উপদ্রব বন্ধ থাকে। ভরত একসময় দেউড়ি পেরিয়ে রাস্তায় পা দেয়। এদিকটা এমনিতেই ফাঁকা, কাছাকাছি বাড়িঘর নেই, মাঝে মাঝে এঁদো পুকুর, জংলা জায়গা পড়ে আছে। কিছুটা দূরে শাঁখারি পাড়ার একটি বসতি গড়ে উঠেছে। দুপুরের দিকে এখানকার রাস্তায় মানুষজন প্রায় দেখাই যায় না। কাঁচা রাস্তা, যেখানে সেখানে পগার, নোংরা পচা আবর্জনার গন্ধে গা গুলিয়ে ওঠে। হাজার হাজার মাছি ভনভন করে। কোনো কোনো পগারের ওপর নড়বড়ে সাঁকো, সেখান দিয়ে পালকি বেহারারা যখন পালকি নিয়ে যায় মনে হয় এই বুঝি সব শুদ্ধ ভেঙে পড়ল। ভরত ভীতু ভীতু মুখে দেউড়ির কাছে কয়েক পা এগোয়, এদিক ওদিক তাকায়, তারপরে আবার দৌড়ে ফিরে আসে, আবার যায় 2-1 পা বেশি। ঠিক যেমন ইঁদুরের গর্ত ছেড়ে খানিকটা বাইরে আসে, বাতাসে গন্ধ শোকে, হঠাৎই অজানা আশঙ্কার ভয়ে আবার ছুটে গর্তে ফিরে যায়। ভরতের ভাবভঙ্গি অবিকল সেই রকমই। নগর কলকাতা সম্পর্কে সে কত গল্প শুনেছে, এখনো পর্যন্ত কিছুই দেখেনি। সে আবিষ্কার করতে চায়, তার সাহসে কুলায় না। গুটি গুটি পা বার করতে করতে ভরত একদিন দিন 7 বাদে খানিকটা দূরে চলে গেল। এখানে গোয়ালাদের একটা পল্লী, তার পাশ দিয়ে কালীঘাটের মন্দিরে যাওয়ার একটা রাস্তা। এই পথে লোক চলাচল অবিরাম। তীর্থযাত্রীরা দিনের আলোয় থাকতে থাকতে মন্দিরে পুজো আর্চা সেরে বাড়ি ফিরে যেতে চায়। সন্ধে হয়ে গেলে গড়ের মাঠ পেরিয়ে যেতে মানুষের বুক কাঁপে। মাতাল গোড়াদের সামনে পড়ে গেলে আর রক্ষে নেই। তারা টাকা পয়সা কেড়ে নেয়, নারীদের ইজ্জত নষ্ট করে। গোড়াদের নামে কোতোয়ালিতেও নালিশ চলে না। গোয়ালপল্লীতে গরু মোষের অনেকগুলি খাটাল, সকাল বিকেল দুধ দেওয়া হয়। ভরত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কতদিন সে দুধ খায়নি। এই গোয়ালারা সবাই মুসলমান। পুরুষদের লম্বা চওড়া চেহারা, গিট দিয়ে লুঙ্গি পরা, নগ্ন চওড়া বুক যেন লোহা দিয়ে গড়া, মুখে দাড়ি আর গালপাট্টা গোঁপ, চোখে লালচে ভাব। ভরত ত্রিপুরায় অনেক মুসলমান দেখেছে, কয়েকজনের সঙ্গে তার ভাবও আছে, তারা বাংলায় কথা বলে, কিন্তু ভরত এদের ভাষা একবর্ণও বুঝতে পারে না। মাঝে মাঝে জুড়িগাড়ি করে সম্ভ্রান্ত মুসলমান ভদ্রলোকরাও এখানে আসেন। দুধে হালতা মেশানো গায়ের রং, নবাব বাদশাদের মতো পোশাক, তারাও বাংলা বলেন না কেউ। একদিন এক মুসলমানকে দেখে ভয়ে ভরতের প্রাণ উড়ে গিয়েছিল। তখন বিকেল প্রায় ফুরিয়ে এসেছে। ভরত পাড়া বেরিয়ে ফিরছে। দেউড়ির কাছে দাঁড়িয়ে আছে একজন লম্বা লোক, আলখাল্লা পরা, অনেকে ছেঁড়া ছেঁড়া কাপড় সেলাই করে সেই আলখাল্লা, মাথায় লম্বা ধরনের কালো টুপি। তার এক হাতে একটা ঝোলা, অন্য হাতে একটা পেতলের ডিবেতে আছে আগুন। সারা মুখে দাঁড়ি, গোপে ঢাকা, শুধু জলজল করছে দুটি চোখ। ভরতের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। ওই অদ্ভুত পোশাক পরা লোকটিকে এড়িয়ে এসে ভেতরে ঢুকবে কি করে? কাছে গেলে যদি খপ করে ধরে, কিন্তু যেতে তো হবেই। লোকটি পিছন ফিরে আসছে। খুব সন্তর্পণে এগোতে লাগলো ভরত। হঠাৎ লোকটি পাশ ফিরে তাকে দেখল, হাসল। কালো গোপদাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল ধপধপে সাদা দাঁত। ভরত কাঁদো কাঁদো মুখে বলল, আমি ওই বাড়িতে থাকি। লোকটি পরিষ্কার বাংলা বলল, ও বাছা, ভয় পাও কেন? ভয় নেই গো, ভয় নাই। আমি মুশকিল আসান। সত্যপীরের কথা শোনো, সব মুশকিল আসান হবে। তারপর সে দোলানির মুখে একটা ছড়া বলে যেতে লাগলো। তার অনেকটাই বুঝতে পারল না ভরত, কিন্তু সুরের একটা মাদকতা আছে। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল লোকটির দিকে। ছড়া শেষ করার পর লোকটি আগুনের শিখার ওপর কিছুক্ষণ নিজের হাত রেখে সেই তপ্ত হাত বুলিয়ে দিল ভরতের মুখে। এই রকম 3 বার করার পর সে একটা কাজলের ফোঁটা দিল ভরতের কপালে। আবার বলল, আর ভয় নাই, সব বিপদ দূর হয়ে যাবে। বাড়ির ভিতর থেকে আমার জন্য একটা পয়সা এনে দাও তো বাপ আমার। লোকটির চেহারা দেখে আতঙ্ক জন্মালেও তার হাতের স্পর্শ বেশ স্নিগ্ধ। শরীরটা যেন জুড়িয়ে গেল ভরতের। আর তার ভয় করছে না। কিন্তু পয়সা সে কোথায় পাবে, কার কাছে চাইবে? সমস্যাটা খুব সহজেই মিটে গেল। প্রায় সেই মুহূর্তেই বাড়ির সামনে এসে থামলো একটা ল্যান্ডো গাড়ি। তার থেকে নামলো মেজকর্তা। পাক্কা সাহেবী পোশাক পরা মণিভূষণ লোকটির কাছে নিজের মাথায় গিয়ে দিয়ে বললেন, দাও হে মুশকিল আসান, আমায় তোমার আশীর্বাদ দাও, অনেকদিন আসনি। লোকটি ফণিভূষণের মুখে 3 বার হাত বুলিয়ে দিল, তাকে একটি দুয়ানি দিলেন। সে সন্তুষ্ট মনে আরও স্বস্তিচ্চারণ করে চলে গেল। পয়সার কথাটা শোনার পর থেকে ভরতের মনে একটা নতুন দুঃখ চাড়া দিল। তার কোনো পয়সা নেই, কিন্তু পয়সা খরচ করার অভ্যেস তার ছিল। ত্রিপুরার রাধারমণ ঘোষ তাকে মাসে 10 টাকা করে জলপানি দিতেন। 7 টাকা কয়েক পয়সা তার বিছানার বালিশের নিচে রয়ে গিয়েছিল। কে নিল কে জানে। এখানে কেউ তাকে পয়সা দেয় না। পয়সা থাকলে সে খিদের সময় কিছু কিনে খেতে পারত।
গোয়ালাদের পল্লীর কাছে সে একটা মুদিখানা দেখেছে, সেখানে 2 পয়সার এক ধামা মুড়ি পাওয়া যায়, আর কি সুন্দর সাদা সাদা বাতাসা বিক্রি করে। শশীভূষণ অনেকদিন ভরতের সঙ্গে একটাও কথা বলেননি। যেদিন তিনি ডাকলেন সেদিন ভরত সাড়া দিতে পারল না। সকালবেলা বেরিয়ে গোয়ালপল্লী ছাড়িয়ে আরও খানিকটা এগিয়ে গিয়েছিল ভরত কালীঘাট মন্দিরের দিকে। এত লোক সেখানে যায়, সেই মন্দিরটা দেখার খুব ইচ্ছা তার, কিন্তু রাস্তা হারিয়ে ফেলার ভয়ে সে বেশি দূর যেতে পারে না। সেদিন একটা জিনিস আবিষ্কার করেছে, কলকাতায় রাস্তায় পয়সা ছড়ানো থাকে। এদিকে কোথাও একটা শ্মশান আছে, প্রায় বলে হরি হরি, বলো হরি বলে হাঁক তুলে একদল লোক মরা নিয়ে যায় সেদিকে। সাধারণ বাড়ির মরা আর অবস্থাপন্ন বাড়ির মরার তফাৎ বোঝা যায় শ্মশান যাত্রীদের আচরণ দেখে। সাধারণ মানুষ আর দড়ির চারপায়ে শুয়ে বাহকেরা যেন হনহটিয়ে ছোটে, যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে ফেলার জন্য ব্যস্ত। আর বেশ পালিশ করা কাঠের খাট, পুরো বিছানা, ফুলের স্তূপ দিয়ে সাজানো মরা দেখলে বোঝা যায় হোমরা চোমরা কেউ। সব বাহকেরা হাঁটে ধীর গতিতে, সামনে 2-1 খোল করতাল বাজিয়ে কীর্তন গায়। সবচেয়ে বড় কথা, এই মরার সামনে বাড়ির কেউ খই আর তামার পয়সা ছড়াতে ছড়াতে যায়। ভরত নিজে ঠং ঠং করে পয়সা পড়তে দেখেছে। অবশ্য সেরকম জাঁকজমকের সব যাত্রা দেখলেই যেন মাটি ফুঁড়ে উঠে আসে গোটা কয়েক ধুলো মাখা নেংটি পড়া কাঙালি ছেলে, তারা ছুটে ছুটে সেই পয়সা কুড়িয়ে নেয়। তা দেখে কি কষ্ট ভরতের। খিদে তার পেট মোচড়ায়, 2-1 পয়সা পেলে সে মুড়ি বাতাসা কিনে খেতে পারত। প্রবল ইচ্ছা হয় ভরতের। কাঙালিগুলো তার বয়সী, সেও চেষ্টা করলে ওদের সঙ্গে ঠেলাঠেলি করে কুড়োতে পারে পয়সা, তবু সে যেতে পারে না। বিমর্ষ মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। রাজবাড়িতে সে মানুষ, রাজকুমারের সম্মান সে কখনো পায়নি বটে, তবু তো রাজরক্ত রয়েছে তার শরীরে। সে মুখ ফুটে কারোর কাছে কিছু চাইতে পারে না। নটওয়ার দারোয়ান তাকে দেখিয়ে দেখিয়ে একসঙ্গে 4-5টা কলা খায়। ভরতের কত ইচ্ছে করে একটা কলা খেতে, কিন্তু কোনোদিনও চাইবে না। সে রান্নাঘরের দাওয়ারে বসেই থাকে, কিছু চায় না তো কখনো। সে কি করে কাঙালিদের সঙ্গে মিশে পয়সা কুড়ুবে? তবু কাঙালিদের তার হিংসা হয়। চোখের সামনে মাটিতে পয়সা পড়ে দেখছে, তবু সে নিতে পারছে না। এর জন্যে আরও মনমরা হয়ে সে বাড়িতে ফিরে আসে। দেউড়ি দিয়ে ঢুকে দেখল বাগানে বেশ কিছু মানুষের ভিড়। ওখানে আবার কি ব্যাপার? ভরত এগিয়ে গিয়ে দেখতে পেল ফুলবাগানের ধারে শশীভূষণ তেপেয়া স্ট্যান্ডের ওপর ক্যামেরা বসিয়েছেন, পাশে তার 3-4 বন্ধু। বাড়ির কিছু লোকও উকিঝুঁকি মারছে কাছ থেকে। নটবর দারোয়ান বেশ সেজেগুজে মাথায় পাগড়ি পরে কাঁধে বন্দুক নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, যেন তারও ছবি উঠে যাবে। কালো কাপড়ের ক্যামেরায় নিজের মাথা রেখে শশীভূষণ বলতে লাগলেন, একটু ডাইনে সরো, অতটা নয়, থুতনি উঁচু করো, চোখ খোলো, ভালো করে চোখ তুলে চাও। কাকে শশীভূষণ এইসব বলছেন তা প্রথমে বুঝতে পারেনি ভরত। আরও কাছে এসে দেখল এই বাগানে প্রায় সকালে পূজার ফুল তুলতে আসে যে মেয়েটি, সে একটি হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে ফুলের ঝাড়ের পাশে, ঠিক পুতুলের মতো স্থির, একটা হাত তার উঁচু করা। ছবি তোলা সহজ কর্ম নয়। সেই ভঙ্গিটি পছন্দ হলো না শশীভূষণের। মেয়েটিকে জায়গা বদলাতে হলো, ক্যামেরা সব সরঞ্জাম সরাতে হলো, আবার নানা রকম নির্দেশ। তবু শাটার টিপলেন না শশীভূষণ। কালো কাপড় সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, যা, মেঘ এসে গেল, এই আলোতে হবে না। একজন বন্ধু বলল, পাতলা মেঘ, এখনই সরে গিয়ে রোদ উঠবে। শশীভূষণ বললে, তাহলে একটু অপেক্ষা করা যাক। ভূমিষ্ঠু তাকে বললেন, ওইখানে দাঁড়িয়ে থাকো, নড়বে না। বন্ধুটি বলল, এই মেয়েটি দেবদাসী ছিল, নাচতে জানে নিশ্চয়ই। নাচের পোজে ছবি তুললে কিন্তু প্রাইজ পাওয়ার মতো ফটোগ্রাফি হতো। শশীভূষণ বললেন, ও দেবদাসী ছিল না, ওকে দেবদাসী করার জন্য জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। শশীভূষণকে অবাক করে দিয়ে ভূমিষ্ঠুতা বলল, আমি নাচতে জানি, দেখাবো? শশীভূষণ তৎক্ষণাৎ ধমক দিয়ে বললেন, না না না, একটুও নড়বে না, অ্যাঙ্গেল নষ্ট হয়ে যাবে। বন্ধুটির দিকে ফিরে বললেন, ছি, কী যে অদ্ভুত কথা বলো তুমি। এইবার তিনি ভরতকে দেখতে পেলেন ভিড়ের মধ্যে এক ফাঁকে। কয়েক মুহূর্ত তাকিয়েই রইলেন তার মুখের দিকে, যেন ভরতের কথা তিনি ভুলেই গিয়েছিলেন। তিনি বললেন, ভরত, তুই ভালো হয়ে গেছিস, এদিকে আয় তো, কাছে আয়। সঙ্গে সঙ্গে দারুণ অভিমানে ভরে গেল ভরতের বুক। এই বাড়িতে এই একটিমাত্র মানুষ ছাড়া আর কাউকেই সে চেনে না, কেউ কথা বলে না তার সঙ্গে। এমনও দিন যায় সারাদিনে ভরতের একবার মুখ খোলার কারণ ঘটে না। সারা দুনিয়াতে শশীভূষণ মাস্টার ছাড়া তার আপনজন আর কেউ নেই। তিনিও ভরতকে তাচ্ছিল্য করেছেন। ভরতের অসুখ সেরে গেছে কিনা সে খবরও রাখেন না। ভরতের যে এত খিদে পায়
তাও জানেন না তিনি। অভিমানের বাষ্পে গলা রুদ্ধ হয়ে গেল ভরতের। সে কোনো উত্তর দিল না। বন্য পানির মতন মাথা নিচু করে ভিড়ের মধ্যে টুসো মেরে ছুটে বেরিয়ে গেল। আর দেখা গেল না তাকে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তার ধারে একটা এঁদো পুকুরের পাড়ে বসে কাঁদতে লাগলো ভরত, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। সমস্ত বিশ্ব এখন তার কাছে অর্থহীন। সে কান্নার মধ্যেই সে বলতে লাগলো, মা মা, আমি মরে গেলাম না কেন? মা মা, আমাকে নিয়ে যাও। একসময় কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ল সে। ঘাসের ওপর লম্বমান এক কিশোর শরীর। এখানে কোনো মানুষজন নেই, শুধু গাছগাছালি ব্যগ্র হয়ে তাকিয়ে দেখছে তাকে। ঘুমের মধ্যে ভরতের ঠোঁটে আঁকা অভিমান। একদিন সকালে সে বাসি রুটি, কুমড়োর ছক্কাও থাকে না। সেই সব সকালে ভরত একেবারে ধুঁকতে থাকে, যেন খিদের চোটে সে মরেই যাবে। জঙ্গলের মধ্যে যখন সে মাটির মধ্যে পোঁথা ছিল দিনের পর দিন, তখনও সে তো এত খিদের কষ্ট পায়নি। হেলার জ্বর উঠেছে কদিন ধরে। ভরতকে সামান্য দয়া করারও কেউ নেই। এক সকালে অন্য একজন রাঁধুনি ভরতকে অনেকক্ষণ বসে থাকতে দেখে এক মুঠো মুড়ি এনে দিয়ে বললে, এই ছোড়া, আজ রুটি নেই, এই দুগ্গা মুড়ি খা, এখন যায় এখান থেকে। সামান্য মুড়িতে খিদে আরও বেড়ে যায়। জ্বলন্ত উদর দুঘটি জল খেয়েও নেবে না। ভরতের নিজেরই হাত পা কামড়ে খেতে ইচ্ছা করে। বাগানে গিয়ে সে ঘুরে ঘুরে বেড়ায় আর শরীরের জ্বালা ভোলার জন্যে মুখস্থ কবিতার লাইন উচ্চারণ করতে চেষ্টা করে, কিন্তু মনে পড়ে না। মন এখন পেটের মধ্যে। কবিতার বদলে ভরত বিড়বিড় করে, হে ভগবান, হে ভগবান, আমায় কিছু খেতে দাও, আমায় দুটি খাবার জুগিয়ে দাও। একটা তেঁতুল গাছের ডাল ভেঙে নিয়ে সে পাতা চেবোতে শুরু করলো। গরু ছাগলে ঘাস পাতা খেয়েও বেঁচে থাকে, মানুষ পারে না। তেঁতুল পাতাতে একটু টকটক স্বাদ, মন্দ লাগে না। বেশি খেলে পেট ব্যথা হবে না তো? হয় হোক, তবু ভরত খেয়ে যায়। একসময় সে হঠাৎ একটা আর্তনাদ শুনল। একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, ও মা গো, বাবা গো। বেশ খানিকটা দূরে। ভরত কাউকে দেখতে পেল না। আবার ওই রকম কথা শুনে সে খানিকটা এগিয়ে গেল। ভূমিসুতা নামে এই মেয়েটি এক জায়গায় পাঁচিল ঘেঁষে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ মুখে আতঙ্ক বিবর্ণ। ভরত ঠোঁট উল্টে ভাবল, নে কি, সেদিন ছবি তোলার জন্যে আদেখলাপানা করছিল, বলছিল নেচে দেখাবো, আজ নাচুক না। ভূমিসুতা চিৎকার করে চলেছে। সে রোজ যেখানে ফুল তোলে তার থেকে আজ সে চলে এসেছে অনেকটা দূরে। বাগানের পাঁচিল এখানে শেষ হয়েছে কোনাকুনিভাবে। মেয়েটির সামনে কিছু একটা রয়েছে, তাই সে পালাতে পারছে না। ভরত ভাবল, সাপ। এ বাগানে সে একদিন একটা সাপ দেখেছে বটে। সাপ হলেই বা ভরত কি করবে? খিদের চোটে তার মাথা ঝিমঝিম করছে। সে কি এখন সাপ মারতে যাবে নাকি? ভরতকে এবার দেখতে পেয়েছে ভূমিসুতা। সে আকুল হয়ে ডাকছে। ডাকুক, ও মেয়েটা তার কে? ও কি একদিনও নিজের কথা বলেছে তার সঙ্গে? মেয়েটি ভেতর মহলে থাকে, ভালো ভালো খাবার দাবার খায়। ঝোপের মধ্যে একটা আওয়াজও হলো। কোনো বড় সড়ো প্রাণী, বাঘ নাকি? মেয়েটা অত ভয় পেয়েছে। বাঘের চোখ পড়লে নাকি চলৎশক্তি চলে যায়। ত্রিপুরায় কালদিঘির ধারে দু একবার বাঘ এসেছিল। হঠাৎ কেমন যেন ভাবান্তর হলো ভরতের। তার ভয় ডর চলে গেল। যদি বাঘ হয় তবে তাকেই খাক, তার জীবনের তো কোনো মূল্য নেই। রোজ রোজ খিদের জ্বালা সহ্য হয় না। মাটি থেকে একটা ভাঙা আদলা ইঁট তুলে নিয়ে সে শটান হেঁটে গেল মেয়েটির দিকে। ভূমিসুতা ভরতের দিকে চেয়ে থরথর করে কাঁপছে। অসীম সাহসীর মতো ভরত দোপটার কাছে একেবারে কাছে গিয়ে উঁকি মারল। বাঘ নয়, লতা পাতার আড়ালে রয়েছে একটা শিয়াল। শিয়াল দিনের বেলা ডাকে না। কোনো মতলবে শিয়ালটা এখানে লুকিয়েছিল। মানুষ দেখে সে নিজেই ভয় পেয়েছে, সামনে দিয়ে পালাতে পারছে না। আসছে ওরা ঝোপটার খানিকটা টেনে ফাঁক করে ভরত বলল, যা যা। শিয়ালটা এবার হুড়মুড়িয়ে বেরিয়ে এসে ল্যাজ গুটিয়ে চোঁ চোঁ দৌড় লাগালো। ইঁটটা ফেলে দিয়ে হাতের ধুলো ঝেড়ে আবার উল্টো দিকে হাঁটতে লাগলো ভরত। ভূমিসুতার সঙ্গে সে একটিও কথা বলল না, তার দিকে একবার ফিরেও তাকালো না। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।